স্টুডেন্টস, আশা করবো তোরা সবাই ভালো আছিস, তোরা ভালো করে পড়াশোনা করছিস এবং এসিটি লার্নিং এর পক্ষ থেকে তোদেরকে যে ফ্রিতে আমরা কোর্সটাকে দিচ্ছি, মানে তোরা বলতে পারিস ইট ইজ এ কাইন্ড অফ চ্যারিটি। ওকে, তোদের অনেকের সুবিধার্থে আমরা এটা কোর্সটাকে নিয়ে এসেছিলাম, যাতে করে অনেক গরিব ছেলে মেয়েদের পড়াশোনাতে সুবিধা হয়, বা তোদের এখান থেকে অন্যান্য দিনের থেকেও, মানে অন্যান্য জায়গাতে তোরা টাকা খরচ করেও যে সুবিধা না পাস, আমাদের এখানে তোরা সেই সুবিধাটাকে পেয়ে যেতে পারিস। সেই পারপাসটাকে সলভ করে দেওয়ার জন্য তোদের আমাদের এখান থেকে ক্লাস 11-12 সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সের সম্পূর্ণ বিনামূল্যে কোর্সটাকে দেওয়া হচ্ছে বেস্ট অন দ্য লেটেস্ট প্যাটার্ন। ওকে, তো আশা করছি তোদের সেটা ভালো লাগছে, তোরা এনজয় করছিস। তোরা অলরেডি জানিস যে আমাদের এখান থেকে এবিটি এর কোয়েশ্চেন পেপারও সলভ করা হচ্ছে। তোরা সেই এবিটি এর কোয়েশ্চেন পেপারগুলো সলভ করার জন্য তোরা আমাদের সাথে টিউন থাকিস, টিউন থেকে সেখান থেকে ঘটনাটাকে তোরা ভালোভাবে এনজয় করার চেষ্টা করিস, ভালোভাবে কাজটাকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করিস। ওকে, তো এখন আমরা যে জিনিসটাকে নিয়ে কাজ করতে চলেছি বা কাজ করব, সেটা হচ্ছে কি, আজকে একটা তোদের ফিজিক্সের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারকে নিয়ে আমরা ডিসকাশন করার জন্য চলে এসেছি। তো সেই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা কি, সেটা হচ্ছে পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট। একদম নতুন আঙ্গিকে তোদের সাথে আমি ডিসকাশন করব, সব থেকে সহজভাবে ডিসকাশন করার চেষ্টা করব। তোরা হয়তো টিউশন টিচারদের কাছে বা স্কুলের কাছে দেখেছিস, গিয়ে দেখেছিস এটা ম্যাথামেটিক্সে ভর্তি চ্যাপ্টার, কিরকম? হ্যাঁ, অবশ্যই ভাই, চ্যাপ্টারটা ম্যাথামেটিক্স ছাড়া করা পসিবল নয়, কিন্তু যতটা সহজে বা যতটা কম ক্যালকুলেশন করে এই চ্যাপ্টারটাকে উদ্ধার করা যায়, আমি সেটাই তোদের সঙ্গে করার চেষ্টা করব। ওকে, তাহলে আমার পারপাস বা টার্গেটই থাকবে এই চ্যাপ্টারটা করানোর সময়তে কিভাবে কম ডিসকাশনে এই চ্যাপ্টারটাকে আমরা উদ্ধার করে বেরিয়ে চলে আসতে পারি। ওকে, আচ্ছা, প্রথমেতে আমাদের এই অল্টারনেটিং কারেন্ট পড়তে গেলে আমরা বেসিক দুটো চারটে কথা বলি। আমরা আগে পড়েছি কি না, আমরা শিখেছি কি, ব্যাটারি থেকে আমরা কোনো একটা সার্কিটের মধ্যে সাপ্লাই দিই, তাই না? ব্যাটারির ক্ষেত্রে আমাদের যে পজিটিভ প্লেট আর নেগেটিভ প্লেট, সেই দুটো কিন্তু সবসময়তে কনস্ট্যান্ট থাকে। তাই যখন ব্যাটারি দিয়ে আমরা যখন কোনো সার্কিটের মধ্যে কারেন্টকে সাপ্লাই দিই বা ভোল্টেজকে সাপ্লাই দিই, কারেন্টের ডিরেকশন কিন্তু সেম থাকে। অর্থাৎ আমি এখান থেকে কথাটা কিরকম ভাবে বলতে চাইছি দেখ, তো সেটাতে চলে আয় এরকম কথা। তাহলে আমি প্রথমেতে কাকে নিয়ে তোর সাথে আলোচনা করে নেবো, সেটা আসছে কি ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ কি জিনিস। আচ্ছা, আগে চ্যাপ্টারের নাম তো আমরা দিয়ে নিই, নাহলে তোরা আবার কনফিউজড হবি। তো সেখান থেকে আমাদের চ্যাপ্টারের নাম দিয়ে দেওয়া থাক অল্টারনেটিং কারেন্ট, বা বাংলায় আমরা যাকে বললে বলি কি, পরিবর্তী প্রবাহ। ওকে, তাহলে আমরা লিখে ফেলি কাকে, দেখতো, পরিবর্তী প্রবাহ। যাকে আমরা ইংরেজিতে বলি অল্টারনেটিং কারেন্ট, সহজে সেটা এসি নামেই পরিচিত, সবার কাছে সেটা এসি নামেই পরিচিত। পরের কথা দেখ, এটা ছায়া প্রকাশনের বইয়ের কোথায় আছে? ইউনিট 4 এর চ্যাপ্টার নাম্বার 2। ওকে, তাহলে এটা ছায়া প্রকাশনের বইয়ের আমরা কোথা থেকে নিয়েছি? ইউনিট 4 চ্যাপ্টার নাম্বার 2 গেল। এবারেতে চলে এখান থেকে ছোট ছোট পয়েন্ট কি কি ডিসকাশন করছি। প্রথমে আমরা কি বললাম, যে ব্যাটারি, ব্যাটারি বা আমাদের সেখান থেকে বলি কি তড়িৎ কোষ, সে ব্যাটারি বা তড়িৎ কোষের ক্ষেত্রে কি হয়, যে আমাদের ধনাত্মক তড়িৎদ্বার আর ঋণাত্মক তড়িৎদ্বার কিন্তু আমাদের ফিক্সড থাকে। অর্থাৎ আমি বলছি কি, পজিটিভ পার্ট এবং নেগেটিভ পার্ট, পজিটিভ পার্ট বলতে আমরা কাকে বলি অ্যানোড, নেগেটিভ পার্ট বলতে আমরা কাকে বলি ক্যাথোড। তো সেই অ্যানোড এবং ক্যাথোড কিন্তু আমাদের ফিক্সড থাকে, সেটা কার ক্ষেত্রে না, ব্যাটারির ক্ষেত্রে। তাহলে আমরা এখান থেকে বলছি কি, হিয়ার পজিটিভ টার্মিনাল and negative terminal, ওকে, সেটা কিন্তু সবসময় ফিক্সড। এর পজিটিভ এন্ড নেগেটিভ টার্মিনাল আর ফিক্সড। তাহলে দেখ, যদি পজিটিভ আর নেগেটিভ টার্মিনালটা ফিক্সড হয়, তখন মনে কর আমাদের একটা সব থেকে সিম্পলিয়েস্ট সার্কিট, কার কথা জানি, সিম্পলিয়েস্ট সার্কিট, এই একটা রেজিস্ট্যান্স বা রোধক, তার মধ্যে আমরা কি করেছি, একটা এখান থেকে ব্যাটারিকে কানেক্ট করে দিয়েছি।
তো যখনই আমরা এই এক্স অ্যাক্রস একটা এরকম ব্যাটারিকে কানেক্ট করে দিই, আমরা জানি তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়। সেই কারেন্ট ফ্লোটার ডিরেকশন কোথায় হয়? আমরা সবাই জানি পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়। কিন্তু এখানে তো একটা কথা আমরা অবশ্যই জানি, সেটা হচ্ছে কি, যে কারেন্টটা যেদিকেতেই ফ্লো হয়ে যাক না কেন, কারেন্টের ডাইরেকশনটা সবই সময়তেই সেম থাকে। অর্থাৎ কারেন্টটা সবসময়তে কিরকম ভাবে যাবে, দেখি এ থেকে বি হবে, বি হয়ে সিতে যাবে, গিয়ে ডিতে যাবে, গিয়ে সে কি করবে, ইথে আসবে। অর্থাৎ এই ডাইরেকশনটা তো সবসময়তেই মেনটেন হবে। ওকে, তাহলে আমাদের এই ব্যাটারির ক্ষেত্রে আমরা যেটা শিখেছিলাম সেটা ছিল কি, দেখ, ডাইরেকশন অফ কারেন্ট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। ডাইরেকশন অফ কারেন্ট, সেটা আমরা শিখেছিলাম কি, অলওয়েজ কনস্ট্যান্ট। এবারে তো দেখ, ডাইরেকশন অফ কারেন্টকে ফিক্স রাখতে গেলে নিশ্চয়ই ডাইরেকশন অফ ভোল্টেজ বা পোটেনশিয়াল ডিফারেন্সও ফিক্স থাকতে হবে। তাই আমরা এই অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবো যে কারেন্টের ডিরেকশন বা ভোল্টেজের ডিরেকশন সবসময়তে কিন্তু ফিক্সড। তাহলে এখান থেকে পরের কথা চলে এলো কি, ডাইরেকশন অফ কারেন্ট ইজ অলওয়েজ ফিক্সড। আর এটা হতে গেলে আমাদের কি হয়, এটা হতে গেলে আমরা শিখেছি কি, ডাইরেকশন অফ ভোল্টেজ অ্যাক্রস দিস রেজিস্টার। ওকে, তাহলে এর অ্যাক্রস দিয়েই আমি কারেন্ট পাঠাচ্ছি, তাহলে এর অ্যাক্রসেতেই পোটেনশিয়াল ডিফারেন্সটা, তার ডাইরেকশনটাকেও কিন্তু ফিক্সড থাকতে হবে। তাহলে যখনই বলছি ডাইরেকশন অফ কারেন্ট ইজ ফিক্সড, সেখান থেকে আমরা এটাও বলছি কি, দেখো, ডাইরেকশন অফ পোটেনশিয়াল ডিফারেন্স। ওকে, বা ডাইরেকশন অফ পোটেনশিয়াল ডিফারেন্স বলার থেকে আমাদের এটা বলা উচিত সেন্স অফ পোটেনশিয়াল ডিফারেন্স। That is also fixed. এবারেতে আমাদের কাছে প্রশ্ন আসছে যে যদি কারেন্টের ডিরেকশন সেম থাকে, সেটাকে আমাদের ছবিতে দেখাতে গেলে কিরকম ভাবে দেখাবো? মানে সেম থাকে, কার রেসপেক্টে সেম থাকে, সময়ের রেসপেক্টে সেম থাকে, তাই না? তাই আমি যদি এখানটা থেকে এরকম ভাবে দেখাই যে এই এই ঘটনার ক্ষেত্রে, অর্থাৎ ব্যাটারি দিয়ে ঘটনার ক্ষেত্রে, বা যাকে আমরা ডাইরেক্ট কারেন্ট বলি, যেখান থেকে আমাদের কি আছে, একই ডিরেকশনেতে আমাদের সব সময়তে কারেন্টটা প্রবাহিত হচ্ছে। আচ্ছা, এখান থেকে তাহলে এই কথাটা আমার মেনশন করে নেওয়াটা অর্থ, সেটা আসছে কি, যে ব্যাটারির ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হচ্ছে কি না, সবসময়তে একই ডিরেকশনেতে কারেন্ট ফ্লো হয়। তাই আমরা এটাকে বলি কি, সমপ্রবাহ। ওকে, বা সমমুখী প্রবাহ। ওকে, তাহলে এটা চলে গেল কি, সমপ্রবাহ। তার মানে কি বুঝলাম না, একই ডিরেকশনেতে আমাদের কারেন্টটা ফ্লো হতে থাকে। ওকে, এই সমপ্রবাহকে ইংরেজিতে বলা হয় কি, ডাইরেক্ট কারেন্ট। ওকে, তাকেই আমরা বলি কি, এক ছোট করে সংক্ষেপে সেটা আসছে কি, ডিসি। তাহলে সমপ্রবাহকে ইংরেজিতে বলি কি, ডাইরেক্ট কারেন্ট, তাকেই আমরা বলি কি, ডিসি। এবারেতে দেখ, আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে এরকম, যে এখানে থেকে তো চেঞ্জ হয় না ডাইরেকশন, কিন্তু সেটা চেঞ্জ হয় না কার রেসপেক্টে, সময়ের রেসপেক্টে। তাহলে একটা অ্যাক্সিসে অবশ্যই আমাদের টাইম থাকতে হবে, এই দিকটাতে আমাদের কারেন্টও দিতে পারি বা ভোল্টেজও দিতে পারি। দেখ, কারেন্ট সেম থাকলে ন্যাচারালি তো শেখালাম কি, একদম বেসিক লেভেলে আমরা ডিসকাশন করছি, তাই তার ভোল্টেজও আমাদের কি থাকতে হবে না, সেম থাকতে হবে। তাহলে কারেন্ট যদি সেম থাকে, ভোল্টেজও যদি সেম থাকে, তাহলে এখান থেকে তার ডায়াগ্রামটা কিরকম চলে আসা উচিত, না এই তো বললাম যে তার ভ্যালুটা ফিক্সড, তাহলে এখান থেকে তার গ্রাফ কিরকম হওয়া উচিত, সময়ের রেসপেক্টেও তার পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, এখানেতে একটা কথা তোদের বলে রাখি, দেখ দেখ এখান থেকে এরকম নয় যে কারেন্টের ভ্যালুটাকে ফিক্সড থাকতে হবে। কারেন্টের ভ্যালুটা ফিক্সড থাকতে হবে তাকে কিন্তু আমরা ডাইরেক্ট কারেন্ট বলি না, আমরা বলেছি কি, তার ডাইরেকশনটাকে সেম থাকতে হবে। অর্থাৎ কারেন্টটা আমাদের হচ্ছিল কি, যে এই এ থেকে বি হয়ে সি হয়ে ডি হয়ে ইতে আসছে, এটা সেম থাকতে হবে। হতে পারে যে এখান থেকে কারেন্টের ভ্যালুটা কমা বাড়া করছে, মানে আমি এখান থেকে এরকম ভাবে বলতে চাইছি, দেখ, হতে পারে ঘটনাটা এরকম হচ্ছে, এই ছবি নিয়ে নিলাম, এদিকেতে নিয়ে নিলাম কাকে, টাইমকে, এটা কনস্ট্যান্ট না থেকে এটা এরকম করছে, এই ভ্যালুটা এরকম ভাবে একটুখানি কমা বাড়া। ওকে, তখনও কিন্তু এই যে ছবিটা, এটাকে আমি নাম দিয়ে রাখি এ, এটাকে নাম দিয়ে রাখি বি, তো সে এ বল বা বি বল, সেটা কিন্তু দুটোই আমাদের ডাইরেক্ট কারেন্ট হবে। ওকে, তাহলে দেখ, এখান থেকে ডাইরেকশন চেঞ্জ হয়নি, শুধু তার মানটা কমা বাড়া করছে। হ্যাঁ, মানটা কমা বাড়া করছে বলে সেটার আমাদের নাম আছে, সেটাকে আমরা বলি কি, ফ্লাকচুয়েটিং ডিসি।
ওকে, তাই আমরা সেটাকে বলি কি ফ্লাকচুয়েটিং ডিসি। এখানে তো ডিসির মানটা কনস্ট্যান্ট থাকলে তাকে আমরা বলি কি কনস্ট্যান্ট ডিসি। তো সেটা আলাদা প্রশ্ন, কিন্তু ডিসি তো ডিসি। ডিসি মানে তাহলে বললাম কি ডাইরেকশনটা সেম থাকবে। ডাইরেকশন সেম থাকতে বলে বোঝাতাম কি এই দেখ এ থেকে বি হয়ে সি হয়ে ডি হয়ে ইতে, অর্থাৎ একই ডিরেকশনেতে কারেন্টটা ফ্লো হবে, সেটাকে আমরা বলেছি কি সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট। এবারে প্রশ্ন আসছে যদি ঘটনা এরকম হয়, কোনো বর্তনীতে বা সার্কিটেতে যদি এরকম ঘটনা ঘটায় যে নির্দিষ্ট সময় অন্তর কারেন্টের ডাইরেকশনটাকে চেঞ্জ করে দিলাম, নির্দিষ্ট সময় অন্তর যদি কারেন্টের ডাইরেকশনটাকে চেঞ্জ করে দিই, তখন যে ধরনের প্রবাহ আমরা পাবো তাকে আমরা বলবো কি অল্টারনেটিং কারেন্ট, বা যাকে আমরা বাংলায় বলবো কি পরিবর্তী প্রবাহ। ওকে, তাহলে আমাদের এখান থেকে বুঝিয়ে নিলাম কি কোনো তড়িৎ বর্তনীতে বা কোনো সার্কিটেতে যদি নির্দিষ্ট সময় অন্তর কারেন্টের ডাইরেকশন বা কারেন্টের অভিমুখকে আমরা পরিবর্তন ঘটাই, তাকে আমরা বলবো কি পরিবর্তী প্রবাহ। ওকে, তাহলে তারপরের কথাটাতে আমরা চলে যাই, কার কথায় না পরিবর্তী প্রবাহের ডেফিনেশনের কথা। আচ্ছা, একটা কথা তো একটু আগেই ডিসকাশন করেছি, পরিবর্তী প্রবাহ। পরিবর্তী প্রবাহকেই আমরা ইংরেজিতে বলি কি পরিবর্তী প্রবাহকেই আমরা ইংরেজিতে বলি কি অল্টারনেটিং কারেন্ট। ওকে, একেই আমরা বলি কি অল্টারনেটিং কারেন্ট। আচ্ছা, অল্টারনেটিং কারেন্ট কি আমাদের সংক্ষেপে বলা হয় কি এসি। এবারেতে তোদের সাথে যে কথাটা নিয়ে আমি আলোচনা করলাম সেটা হচ্ছে কি দেখ পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট, এখানে থেকে নির্দিষ্ট সময় অন্তর তড়িৎ প্রবাহের অভিমুখ বদল হবে। ওকে, তাহলে আমাদের এখান থেকে বললাম কি ডাইরেকশন অফ কারেন্ট। আচ্ছা, এবারেতে একটা কথা দেখ, কারেন্টের ডাইরেকশন চেঞ্জ হতে গেলে নিশ্চয়ই ভোল্টেজেরও ডাইরেকশন বা পোটেনশিয়াল ডিফারেন্সেরও ডাইরেকশন চেঞ্জ হতে হবে। তো এখানে তো হয়, তাহলে এখান থেকে কোনো চাপের কথা নয়, সেটা হতেই পারে, না হওয়ার আর কি আছে। তাহলে আমরা বলছি কি এখানেতে ডাইরেকশন অফ কারেন্ট বা পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে উইল চেঞ্জ at fixed interval of time, at fixed interval of time। যে জায়গাতে এই ঘটনাটা ঘটবে তাকে আমরা বলে রাখলাম কি যে অল্টারনেটিং কারেন্ট। আচ্ছা, কারেন্ট যদি আমাদের সময়ের রেসপেক্টে চেঞ্জ হয় তাকে বললাম কি অল্টারনেটিং কারেন্ট। তাহলে যদি আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স সময়ের রেসপেক্টে চেঞ্জ হয় তাকে আমরা বলবো কি অল্টারনেটিং পোটেনশিয়াল ডিফারেন্স। যদি ইএমএফ আমাদের কি হয় টাইমের রেসপেক্টে একটা চেঞ্জ হয় তাকে আমরা বলবো কি অল্টারনেটিং ইএমএফ। ওকে, তাহলে অল্টারনেটিং কারেন্টের সাথে আমাদের কি হতে হবে ভোল্টেজ বা পোটেনশিয়াল ডিফারেন্স গুলোকেও চেঞ্জ হতে হবে। তাদের তাহলে নাম কি থাকবে, তাদের নাম থাকবে এরকম অল্টারনেটিং ইএমএফ। তাদেরই আবার নাম কি থাকতে পারে অল্টারনেটিং পোটেনশিয়াল ডিফারেন্স। বা তাদেরই আরো একটা নাম থাকতে পারে, সেটা হচ্ছে কি অল্টারনেটিং ভোল্টেজ। প্রত্যেকটা কথাই কিন্তু একটার সাথে একটা ইন্টার রিলেটেড। ইএমএফ, পোটেনশিয়াল ডিফারেন্স, ভোল্টেজ, এগুলোর মধ্যে কথাগুলোর মধ্যে ফারাক আছে, কিন্তু সেটা আমাদের ক্লাস 11-12 এর সিলেবাস অনুযায়ী সেটাকে আমাদের ভাবার বা পড়ার দরকার নেই। আমাদের সিলেবাস অনুযায়ী ইএমএফ, পোটেনশিয়াল ডিফারেন্স আর ভোল্টেজ সবটাই একই। ওকে, অ্যাটলিস্ট একই না হলেও ওই কনসেপ্টকে অ্যাপ্লাই করলে আমাদের কিন্তু কাজ উদ্ধার হয়ে বেরিয়ে যাবে। এবারে তো প্রশ্ন আসছে যে তাহলে নির্দিষ্ট সময় অন্তরের বদল হয় বলে আমি বললাম, তাহলে তার ছবিগুলো কিরকম আসবে? নিশ্চয়ই যে সময়ের ব্যাপার এখানে তো তাহলে একটা চলে আসলো, আগেরটা তো যেরকম ছিল, তাহলে সেটাকে আমি গ্রাফিক্যালি দেখাতে চাইলে কেমন ভাবে দেখাবো? না, প্রিন্সিপাল আমাদের খুব সহজ। কিরকম, এই আমাদের একটা এরকম সময়ের রেসপেক্টে সার্কিটকে দেখালাম, এদিকটাতে তাহলে থাকছে কাকে টাইমকে।
এদিকটাতে থাকছে কে আমাদের কারেন্ট বা ভোল্টেজ। সে সময়ের রেসপেক্টে নির্দিষ্ট সময়ের অন্তর পরিবর্তন হয়। সব থেকে সিম্পলিয়েস্ট এবং সব থেকে সহজে তৈরি করা যায় এরকম যে প্যাটার্ন, সেটা হচ্ছে কি একটা সাইন ওয়েভ প্যাটার্ন। তো সেই সাইন ওয়েভ প্যাটার্নটাকে যদি আমি এখানে ছবি এঁকে দেখাই, সেই প্যাটার্নটা চলে আসবে কিরকম ধরনের, এই হয়ে গেল কি একটা আমাদের প্যাটার্ন। আচ্ছা একটুখানি ওয়েট কর বাবু। ওকে, এই হয়ে গেল কি আমাদের সাইন ওয়েভের প্যাটার্ন। এখানে দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট একটা ইন্টারভ্যাল অফ টাইমের পরে, এই ইন্টারভ্যাল অফ টাইমের পরে কারেন্টটা কি হয়েছে, উপরের দিক থেকে নিচের দিকে চলে এসেছে। মানে আমাদের এখান থেকে যদি এই সার্কিটটার কথা আমরা চিন্তা ভাবনা করি, সেখানে তো শুরুতে যদি এই ডিরেকশনেতে কারেন্ট যেত, কিছুক্ষণ পরে কারেন্টের ডিরেকশন উল্টো হতো। শুরুতে ডিরেকশনটা কোথায় ছিল, এই ডিরেকশনে, কিছুক্ষণ পরেতে কারেন্টের ডিরেকশন কি হতো, উল্টে যেত। তো এটাকে সার্কিটেতে সিম্পলাইজ করার জন্য তাহলে আমাকে কি রকম ভাবে দেখাতে হতো, সার্কিটেতে দেখাতে গেলে কি করতাম, ওই সিম্পল সার্কিটটাই আছে, ওকে, সেই যে সিম্পল সার্কিটটা আছে, সেই সিম্পল সার্কিটটাতে এখানটাতে আমাদের ডাকেছি কাকে না, আগে যদি আমাদের একটা ডাইরেক্ট কারেন্ট হতো বা আমাদের সম্ভব প্রবাহ পাঠাতে হতো, সেখানটাতে একটা ব্যাটারি দিতাম, কিন্তু এখন তো এর ডাইরেকশন তো আমি জানি না। তাই সেই জন্য সেটাকে বোঝানোর জন্য আমাদের এখান থেকে কি করতে হয়, এরকম একটা গোল স্ট্রাকচার দিয়ে রেখে দিতে হয়। এখানেতে কারেন্টের ডিরেকশনটা বা ভোল্টেজের ডিরেকশনটা সময়ের রেসপেক্টে পরিবর্তন হচ্ছে, সেটা বোঝানোর জন্য মাঝখানটাতে কিরকম দিয়ে রাখতে হয়, ওই এসির একটা সিম্বল, মানে এটা এসির সিম্বল তো নয়, এই সিম্বলটা কার সিম্বল, সেটা হচ্ছে দেখ একটা সাইন ওয়েভের সিম্বল, সেটাকে এখানটাতে দিয়ে রাখতে হয়। আর এখান থেকে কারেন্টের ডিরেকশন বা ভোল্টেজের ডিরেকশন কিন্তু আমাকে দিতে নাই, তার কারণ হচ্ছে কি দেখ প্রত্যেকটা মুহূর্তেই তো আমাদের তার ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তাহলে আমি দেব কোথায় তার ডিরেকশন, সেই কথার জন্য এখানে কিন্তু কারেন্ট বা ভোল্টেজের কোনো ডিরেকশন দেওয়া হয় না। ওকে, আচ্ছা এর পরের কথা আসছে কি দেখ, যে তাহলে কি এসি মানে কি শুধু আমাদের এরকম সাইন ওয়েভটাই এসি হবে, নিশ্চয়ই না। আমাদের সাইন ওয়েভটাকে কেন করা হয় না, তার ক্যালকুলেশন গুলো সিম্পল হয় এবং সেটাকে জেনারেশন করা আমাদের ইজি হয়। সেই পারপাসের জন্য যা কিছু ক্যালকুলেশন করা হয় সাইন ওয়েভ দিয়ে ক্যালকুলেশন করা হয়, কিন্তু নট নেসেসারিলি যে সাইন ওয়েভটাকেই আমরা এসি বলবো। এরকম ঘটনা হতে পারে যে দেখ আমি এই একটা স্ট্রাকচার দেখছি, এটা একটা তো এসি অবশ্যই বুঝতে পারছি, সেই যে এসির প্যাটার্নটা এটা হচ্ছে কি না সাইন ওয়েভ প্যাটার্ন, এসি উইথ সাইন প্যাটার্ন। এরকম হতে পারে এসির প্যাটার্ন, কি বলছি দেখ, দেখ এই স্ট্রাকচার দেখে নে, ওকে, এই দিকটা থেকে বেসিক্যালি এক্স অ্যাক্সিসটাতে টাইম কি থাকবে, টাইম। আচ্ছা এখানে যে স্ট্রাকচারটা হবে কি রকম স্ট্রাকচার, দেখ আমি ধর এরকম একটা স্ট্রাকচার এঁকে দিলাম, একটা স্কোয়ারের মতন স্ট্রাকচার এঁকে দিলাম। দেখ এখানটাতেও দেখতে পাচ্ছিস তো কারেন্টটা বা ভোল্টেজটা আমাদের কি হচ্ছে, একটা নির্দিষ্ট সময় অন্তর চেঞ্জ হচ্ছে। দেখ শুরুতে কোথায় ছিল, সে পজিটিভ সাইডে ছিল, ধরে নে শুরুতে সে কোথায় ছিল প্লাসেতে, কিছুক্ষণ পরেতে হলো কে মাইনাসে, আবার প্লাসে যাচ্ছে, আবার মাইনাসে আসছে, এরকম করে তার পরিবর্তন হচ্ছে। দেখ এই ইন্টারভাল অফ টাইমের পরেতে তার কি হয়েছে, পরিবর্তন হয়েছে। তাহলে এখানেও ফিক্সড ইন্টারভাল অফ টাইমে তার পরিবর্তন হয়েছে, তাহলে এটাও হবে কি, এটাও হবে একটা এসি ওয়েভ, কিন্তু এই এসি ওয়েভটার নাম থাকবে কি স্কোয়ার ওয়েভ। হলো, এরপরেতে আমাদের আরো এরকম স্ট্রাকচার আছে, এরকম স্ট্রাকচারের ক্ষেত্রে কিরকম দেখে নেব, দেখ আরো একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা আমাদের দরকার পড়তে পারে, সেই স্ট্রাকচারটাকে আমরা একে দেখে নিই। দেখ এই গেল, এখানেতে যে প্যাটার্নটার কথা বলবো সেটা হচ্ছে প্যাটার্নটা এরকম, দেখ এই এরকম ভাবে উঠলো, উঠে আবার হঠাৎ করে একদম সোজা করে নেব, ওকে, আবার দেখ এরকম উঠলো, উঠে আবার এরকম, আবার ধর এরকম উঠলো, আবার, ওকে। এই প্যাটার্নটা কিরকম দেখছিস, দেখ করাতের দাঁতগুলোর মতো উপরে উঠছে নামছে, উপরে উঠছে নামছে। এই যে প্যাটার্নটা এখানেও কিন্তু নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালেতে সে বারবার নিজেকে পরিবর্তন করছে, এখানেও যে নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালেতে সে বারবার পরিবর্তন করছে, তাই এটাও হবে কি কি আমাদের একটা এসি। দেখ এই ইন্টারভ্যাল অফ টাইমের পরে তো সে নিজেকে বারবার পরিবর্তন করছে, তো এটাও এসি, কিন্তু এই যে এসির প্যাটার্নটা তাকে আমাদের বলা হবে কি সতুত ওয়েভ। ওকে, তাহলে এসি বলতে গেলে আমাদের তার কোনো যে ফিক্সড প্যাটার্ন থাকবে সেটা কিন্তু নয়,
আমাদের যে কোনো প্যাটার্নেরই হতে পারে, কিন্তু কথাটা খালি ক্লিয়ার এটুকুনি রাখতে হবে, সেটা কি যে আফটার ফিক্সড ইন্টারভাল অফ টাইম তার ডাইরেকশন অফ কারেন্টকে বা ভোল্টেজকে কিন্তু আমাদের পরিবর্তন হতে হবে। ওকে, আচ্ছা, এই যে ছবিগুলো আঁকলাম বা এই যে স্ট্রাকচারগুলো দেখলাম, এখান থেকে আমাদের এসির কয়েকটা প্রাথমিক বৈশিষ্ট্য বা বেসিক ক্যারেক্টারিস্টিক্স এর কথা কিন্তু তোদের আমি বলে নেব। কি কি সেই বেসিক ক্যারেক্টারিস্টিক্স অফ এসি গুলোর মধ্যে 1 নম্বর যে ক্যারেক্টারিস্টিক্স, বেসিক ক্যারেক্টারিস্টিক কার না অফ এসি। ওকে, তো 1 নম্বর কথা দেখ, এখানেতে যে প্রত্যেকটা স্ট্রাকচার দিলাম সেই স্ট্রাকচার গুলো কার মতন দেখ, এক একটা ওয়েভের মতো। এটাও কি সাইন ওয়েভ, এটা স্কোয়ার ওয়েভ, এটা কি সতুত ওয়েভ। তাহলে প্রত্যেকটা স্ট্রাকচারই যদি আমাদের এক একটা ওয়েভ মতো হয়, এখান থেকে আমরা বলবো কি পরিবর্তী প্রবাহ হচ্ছে কি তরঙ্গধর্মী। তরঙ্গধর্মী বলতে কি ওয়েভ লাইক স্ট্রাকচার মেনটেন করে। ওকে, অর্থাৎ সময়ের সাপেক্ষে প্রবাহের পরিবর্তন ওয়েভের মতন হয় বা তরঙ্গের মতন হয়। ওকে, তাহলে 1 নম্বর পয়েন্ট আমরা এখান থেকে সেটাকে লিখে নেব। কি দেখতো, সেটা আসছে এই অল্টারনেটিং কারেন্টের যে থাকে, ইট হ্যাজ ওয়েভ লাইক স্ট্রাকচার। হলো 1 নম্বর পয়েন্ট, এখান থেকে আমরা নোট করলাম। আচ্ছা, এবারেতে পরের কথা কি বলবো আমরা, দেখ টাইম অ্যাক্সিসের ওপরেতে দেখ, এখানটাতে দেখলাম কি এই দিকটাকে কে নিয়েছিলাম টাইম অ্যাক্সিস। টাইম অ্যাক্সিসের উপরের দিকে যখন থাকবে তখন আমরা বলবো কি তার ভ্যালুটা পজিটিভ। টাইম অ্যাক্সিসের নিচের দিকে যখন চলে যাবে সেটাকে আমাদের বলা হচ্ছে কি নেগেটিভ, এবং সেটা অবশ্যই একটা ফিক্সড ইন্টারভাল অফ টাইমের পরেতে হবে। তো দেখ, যে ফিক্সড ইন্টারভাল অফ টাইমের পরেতে এ তার স্ট্রাকচারটাকে বারবার রিপিট করতে থাকে তাকে আমরা বলি কি টাইম পিরিয়ড। তাহলে আমাদের এখান থেকে পরের পয়েন্টটাতে আমরা লিখবো কি টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডটা কি না একটা ইন্টারভাল অফ টাইম যার পরেতে এসি তাকে নিজেকে আবার রিপিট করছে তার স্ট্রাকচারটাকে। তাহলে এটাকে আমরা বলছি কি ফিক্সড ইন্টারভাল অফ টাইম after which AC repeat itself. Fixed interval of time after which AC repeat itself, মানে এসির যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা আবার রিপিট হবে। এসি রিপিট ইটসেলফ। তাহলে এই ছবিগুলোতে সেই টাইমটা কোথায় দেখ, এইখান থেকে এই টাইমটা, এই টাইমটার পরে আমাদের কি হয়েছে এসি রিপিট করেছে নিজেকে। তাহলে এই যে টাইম ইন্টারভালটা এটাকেই আমরা কি দিয়ে লিখবো টি দিয়ে লিখবো, বা তাকে আমরা বলবো কি টাইম পিরিয়ড। হলো, আচ্ছা আরো একটা কথা, এই একটা টাইম পিরিয়ডেতে কিন্তু আমাদের অ্যাঙ্গেলেরও পরিবর্তন হয়। কিছু কিছু এসিতে আমাদের এই এক্স অ্যাক্সিসেতে সময়ের বদলেতে কিন্তু অ্যাঙ্গেল দিয়েও রিপ্রেজেন্ট করা হয়। একটা পুরো সাইকেলের মানে একটা পুরো সাইকেল কমপ্লিট মানে কি আমাদের তার 2π রেডিয়ান করে আসে। এটা তোদেরকে আমি যখন ওয়েবের চ্যাপ্টার পড়িয়েছি তাতে তোদেরকে আমি পড়িয়েছি, তোদের এটুকুনি কথা মাথায় আছে আমি ধরে নিয়েই চলবো। তাহলে আমি এখান থেকে কিসের কথা বলছি, যখনই একটা পুরো সাইকেলকে কমপ্লিশনের কথা বলবো, পুরো সাইকেলের কমপ্লিশন মানে কি আমাদের একটা 2π রেডিয়ান করে আসতে হবে। তাই দেখ আমাদের, আমি পরের পাতাতে ছবিটাতে এঁকে সেখানটাতে সঙ্গে তোকে কয়েকটা পয়েন্ট আলোচনা করে দিই। দেখ কিসের কথা আসছে, দেখ আমরা তো এসি স্ট্রাকচারটাকে ড্র করলাম, আমরা বেসিক অ্যানালিসিসের জন্য সাইন ওয়েভের প্যাটার্নটাকে নিয়েই কাজ করব, কারণ এই প্যাটার্নটার ক্ষেত্রেই আমাদের হয় কি আমাদের ওই সব থেকে সুবিধাজনক ক্যালকুলেশনগুলো পাওয়া যায় বা তাকে জেনারেশন করার প্রসিডিওরটা ইজি। ওকে, তো সে যাই হোক, এই হলো কি আমাদের স্ট্রাকচার।
এটা দেখছি কি এইটা ইন্টারভাল অফ টাইম যার পরেতে এসি নিজেকে আবার রিপিট করেছে। তাহলে এই যে ডেটা এটাকে আমি কি দিয়ে লিখেছি, টাইম বা টাইম পিরিয়ড দিয়ে লিখেছি। কখন, যদি এই দিকের অ্যাক্সিসটাতে অর্থাৎ এক্স অ্যাক্সিসেতে আমাদের সময় দিয়ে বর্ণনা করা হয়, আর এই দিকটাতে কারেন্ট বা ভোল্টেজ যা কিছুই দিতে পারে। এবারেতে দেখ এর যে অর্ধেক, সেই অর্ধেকটাকে আমরা বলবো কি t/2। তাহলে এই t/2টাকে আমরা বলবো কি হাফ টাইম পিরিয়ড। তাহলে টিটা টাইম পিরিয়ড, t/2টা হচ্ছে কি আমাদের হাফ টাইম পিরিয়ড। হলো? আচ্ছা, এরপরে সেটা আসছে কি যে দেখ এটাকে এক্স অ্যাক্সিসে টাইমের বদলেতে যদি আমি এটাকে অ্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করি, টাইমের বদলে তাকে অ্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করলে ঘটনাটা কিরকম আসবে দেখ। স্ট্রাকচার একই, শুধু রিপ্রেজেন্টেশনটা একটু পরিবর্তন আসবে। এই দিকটাতে আমি কাকে বলছি, অ্যাঙ্গেল। ওকে, তো অ্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করলেও আমি বললাম কি এই যে স্ট্রাকচারটা এটা হয়ে গেল গিয়ে কার, আমাদের একটা এসি স্ট্রাকচার। তাহলে এখান থেকে বললাম কি একটা টাইম পিরিয়ডে তার আমাদের পরিবর্তন কত হবে, 2π রেডিয়ান। তাহলে এই হাফ টাইম পিরিয়ডের সময়তে তার পরিবর্তন হবে কতখানি, পাই রেডিয়ান। আর এই দিকটাতে থাকবে কি আমাদের কারেন্ট বা ভোল্টেজ। এবারে দেখ আমি যদি একে ম্যাথমেটিক্স দিয়ে রিপ্রেজেন্ট করি, কেননা কোনো জিনিসকে আমাদের রিপ্রেজেন্টেশন করার সময় একটা ম্যাথমেটিক্স থাকবে, তাকে আমরা রিপ্রেজেন্ট না করলে আমরা ক্যালকুলেশন করব কি করে। তো ম্যাথমেটিক্স দিয়ে আমি যখন এটাকে রিপ্রেজেন্ট করি, ওকে, তো ম্যাথমেটিক্স দিয়ে রিপ্রেজেন্ট করার সময়তে আমাদের এখান থেকে যে কাজটা করতে হয় বা যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে কি দেখ, যখন আমাদের এক্স অ্যাক্সিসটাতে টাইম নেব তখন আমি এটাতে যদি মনে করে এই দিক বরাবর কারেন্ট রিপ্রেজেন্ট করছিলাম, তাহলে এখান থেকে আমি লিখবো কিরকম ভাবে, কারেন্ট ইকুয়াল টু আমাদের লিখবো কিরকম ভাবে দেখ, আই এম সাইন ওমেগা টি। হলো? নিশ্চয়ই পয়েন্টটাকে তোরা বুঝতে পেরেছিস। আই এম বলতে কাকে বোঝানো হয় না, ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট। তাহলে এটা হলো কি আমাদের আই এম। তাই এমটা খালি কি বুঝিয়ে দিলাম, সেটা আসছে কি দেখ, আই এম হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট। হলো পয়েন্ট? আচ্ছা, এখানেতে দেখ এই যে ভেতরটাতে একটা পার্ট লিখেছি সেটাকে লিখেছি কি ওমেগা টি, অর্থাৎ সাইনের পরেতে যে ব্র্যাকেটের মধ্যে পার্টটা থাকে সেই ওমেগা টিটাকে আমাদের বলা হয় কি, এই ওমেগা টি অর্থাৎ সাইনের ভেতর ব্র্যাকেটে যে পার্টটা থাকবে তাকে বলা হয় কি ফেজ। ওকে, তাহলে সাইনের ভেতর যে পার্টটা থাকবে সেটাকে বলা হয় কি না ফেজ। এই ফেজটাকে কি জিনিস, ফেজটা আসছে কোনো একটা মুহূর্তে এসি ওয়েভ কোন অবস্থাতে আছে, অর্থাৎ নির্দিষ্ট সময় পরে এসি ওয়েভের প্যাটার্নটা কিরকম হয়ে আছে। মানে মনে কর এখান থেকে আমি বলছি কি 5 সেকেন্ড পরে তখন এসি ওয়েভটা কিরকম আছে, মানে গ্রাফটা উপরের দিকে উঠছে না নিচের দিকে নামছে, তখন তার অ্যামপ্লিটিউড কত, সেটা হচ্ছে তার দশা। সেখান থেকে তার টি/টি পরেতে, তার সেখান থেকে টি/2 পরেতে কত কোন পজিশনেতে আছে, তার সেই সময়ের অ্যামপ্লিটিউড কত, সেই যে ঘটনাটা সেটা বোঝাতে গেলে কোনটাকে বোঝাতে হয়, সেটা হচ্ছে কি ওমেগা টিটাকে বোঝাতে হয়। তাহলে এটা হচ্ছে কি এই ফেজ, ফেজ মানে হচ্ছে কি দশা, অর্থাৎ দশা দিয়ে কিছু বোঝায় যে কোনো একটা নির্দিষ্ট সময় পরে, সেটা টাইমের রেসপেক্টে এই কথাটা আসছে কারণ এখানটাতে তো টি আছে। তাহলে কোনো একটা নির্দিষ্ট সময় পরে এসি ওয়েভটা কোথায় অবস্থান করছে, তার ম্যাগনিটিউড কতটা, সে ওপরের দিকে উঠছে নাকি নিচের দিকে নামছে, এই সমস্ত যে আলোচনাগুলো সেটা আমরা কোথা কার দিয়ে পাই না, এই সাইনের ভেতরেতে ব্র্যাকেটে যে টার্মটা আছে সেই টার্মটা দিয়ে। তাই সেই জিনিসটাকে আমরা বলি কি ফেজ। ওকে, তাহলে ফেজ এই কথাটা থেকে আমরা কি বুঝলাম না, ফেজ দিয়ে যেটা বুঝবো সেটা আমি কিন্তু এখানে পরিষ্কার করে লিখছি, সেটা আসছে কি দেখতো ইনস্ট্যান্টেনিয়াস ইনফরমেশন। কেন একটা জিনিস নয় অনেক কিছু জিনিস পাওয়া যায়, তাই আমরা এটাকে বোঝার সুবিধার জন্য বা পরীক্ষায় পারপাসফুল লেখার জন্য আমরা বলবো কি এটা হচ্ছে কি একটা ইনস্ট্যান্টেনিয়াস ইনফরমেশন। ইনস্ট্যান্টেনিয়াস মানে তাৎক্ষণিক, রাইট, ইনস্ট্যান্টেনিয়াস ইনফরমেশন। তো সেই ইনস্ট্যান্টেনিয়াস ইনফরমেশন থেকে কি পাওয়া যায়, সেটা পাওয়া যায় হচ্ছে 1 নম্বর এরকম দেখ, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ কারেন্ট।
আমি যেটাকে কারেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করছি, ভোল্টেজ হলে সেটা ভোল্টেজ আসবে। হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ কারেন্ট, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হতে পারে কি না, সেখান থেকে কারেন্টটা বা ভোল্টেজটা উঠছে না নামছে, মানে কি সেটা কার দিয়ে বোঝানো যায়, সেটা বোঝানো যায় হচ্ছে স্লোপ দিয়ে বোঝানো যায়। ওকে, হোয়াট ইজ দ্য স্লোপ অফ অন দ্যাট টাইম। বা সেটা থেকে আরো একটা কথা বোঝা যায়, সেখানেতে প্যাটার্নটা থেকে আরো একটা বুঝতে পারবো সেটার ভ্যালুটা পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে। তাহলে এই এই ইনফরমেশন গুলো আমি যে জায়গা থেকে পেয়ে যাব সেটাকেই বলবো আমি কি ফেজ। তাহলে আই ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি, এই পার্টটা থেকে আমরা এই ইনফরমেশন গুলোকে আমরা পেয়ে যাব। গেল। তো এটা চলে গেল যখন আমাদের এক্স অ্যাক্সিসে টাইম থাকবে। যদি এরকম ঘটনা হয়, এক্স অ্যাক্সিসে টাইমের বদলেতে না থেকে এক্স অ্যাক্সিসে আছে কি অ্যাঙ্গেল, তখন তাহলে আমি এসি কে রিপ্রেজেন্ট করব কি করেতে, তখন এসি কে রিপ্রেজেন্ট করা যাবে আই ইকুয়াল টু আই এম সাইন থিটা। ওকে, ওমেগা টির বদলেতে কাকে লিখে দেব, থিটা। তার কারণ কি দেখ, আমরা সবাই শিখেছি বেসিক কথা একদম, সার্কুলার মোশনের সময় ওমেগা ইকুয়াল টু কত হতো, থিটা বাই টি। তাহলে সেখান থেকে থিটা ইকুয়াল টু কত আসতো, ওমেগা ইন্টু টি। তাহলে সেই ইনফরমেশনটাকে যদি আমি এখানটা থেকে ইনবিল্ট করে দিই, সেই ইনবিল্ট করে দিতেই আমাদের সেখান থেকে ভ্যালুটা কত পেয়ে যাবো, দেখ না, থিটা ইকুয়াল টু ওমেগা টি। তাই এখানেতে এই যে ওমেগা টি আছে, সেই ওমেগা টি এর বদলে এখান থেকে আমরা যদি থিটা দিয়ে দিই, সেটা দিয়ে বোঝাবো কি এক্স অ্যাক্সিস বরাবর আমরা তখন নিয়েছিলাম কাকে, অ্যাঙ্গেলকে। ওকে, তাহলে এই কথাটা কিন্তু আমাদেরকে মাথার মধ্যে নিয়ে নিতে হবে। ছোট্ট ইনফরমেশন, অবশ্যই ছোট্ট ইনফরমেশন, কিন্তু সেটার ব্যাপ্তি অনেক আছে। ওকে, তাহলে এই কথাটা কিন্তু তোদের সাথে আমার ডিসকাশন করা রইল। হলো, এবারেতে টাইম পিরিয়ড আমরা দেখে নিলাম। আচ্ছা, এবারেতে আরো একটা ছোট্ট কথা হয়ে যাক, টাইম পিরিয়ডকে তো আমরা টি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তো যদি আমরা কখন এরকম করি যে 1/টাইম পিরিয়ড করি, 1/টাইম পিরিয়ড করলে যে কোয়ান্টিটিটা পাওয়া যায় তাকে বলা হয় কি ফ্রিকোয়েন্সি, রাইট। তাহলে আমাদের এখান থেকে পরের কথা, ওটা আমরা আগেও আলোচনা করেছি যখন বেসিক আলোচনা করেছি ক্লাস 11 এর পড়াতে, সেখানে তো আমরা শিখেছি কি ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু হয় কত, 1/টাইম পিরিয়ড। তো এসির ক্ষেত্রেও নিশ্চয়ই তাহলে তো সেই একই ধরনের ঘটনা আসবে, তো সেটাতে আমাদের কিন্তু বুঝতে অসুবিধা করার কিছু নেই। এবারেতে আসছে কি দেখতো, যে এসি কে কোন সাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, কি রকম ভাবে রিপ্রেজেন্ট করা হবে সেটার কথা আসছে কি দেখতো। মানে আমি এখান থেকে যদি বলে দিই যে সার্কিট সিম্বল অফ অ্যান এসি সোর্স, তাহলে লিখছি কি রকম ভাবে দেখতো, সার্কিট সিম্বল কার না অফ অ্যান এসি সোর্স। একটু আগে তোদেরকে আমি ছবিতে এঁকে দেখালাম যে আমাদের সার্কিটেতে দেখানোর সময় কি রকম ভাবে দেখাবো, মানে বললাম কি কোথাও একটা এসি ভোল্টেজের সোর্স আছে বা কারেন্টের সোর্স আছে, সেখান থেকে আমাদের কি করব, এই প্যাটার্নটার মাঝখানে এরকম একটা সাইন ওয়েভের প্যাটার্ন দিয়ে দেবো। তাহলে এটা হয়ে যাবে কি এসি ওয়েভের বা স্ট্রাকচারের একটা সিম্বল। দেখ অনেক অনেক বইয়েতে বা অনেক অনেক জায়গাতে শুধুমাত্র এরকম আবার প্যাটার্নটাকে গোল দিয়ে ঘিরে দেওয়া থাকে না, প্যাটার্নটাকে এরকম দেওয়া থাকে। কিরকম বলছি দেখতো, এই এই লাইন গেল গিয়ে এখানটাতে এরকম দিয়েছি কাটা, দিয়ে আমাদের এরকম করলাম, এখান থেকে একটা এরকম এসে দিলাম, দিয়ে এখান থেকে এরকম ডট দিয়ে এদিকটাতে টেনে দিলাম। ওকে, এই যে প্যাটার্নটা, এটা দিয়েও কিন্তু অনেক সময়তে সেখান থেকে এসি ওয়েভ আছে বলে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। তাহলে আমাদের সার্কিট সিম্বল বলতে এই দুটো প্যাটার্নই কিন্তু তার ভ্যালিড, এই এ এর প্যাটার্নটাও ভ্যালিড হবে, আবার এখান থেকে এই বি এর প্যাটার্নটা, সেই বি এর প্যাটার্নটাও কিন্তু ভ্যালিড। হলো, বুঝে নিলাম আমরা কথাটা। তাহলে এটা চলে গেল কার গল্প না, আমাদের সার্কিট সিম্বলের কথা। এবারেতে আমাদের কাছে প্রশ্ন আসছে যে হঠাৎ করে আমরা ডিসি থেকে কেন এসি ব্যবহার করতে গেলাম, এসি ব্যবহার করে আমাদের লাভটা কি, কেন,
তাহলে প্রশ্নটা কি, এসির আমাদের ইম্পর্টেন্স কি, বা ওয়াই এসি ইজ ইউজড ইনস্টেড অফ ডিসি? তার উত্তর কিন্তু আমাদের খুব সহজ জায়গায় তো দাঁড়িয়ে আছে। সেটা আসছে কি না, তিনটে পারপাসের জন্য। একটা হচ্ছে কি, এটা আমাদের তৈরি করতে খরচ খুব কম, তাহলে 1 নম্বর হলো কি তার লেস এক্সপেন্সিভ। 2 নম্বর পয়েন্ট কি, সেটা হচ্ছে কি এসি কে আমাদের অনেক দূরে পাঠানো যাবে, ডিসি কে কিন্তু অনেক দূরে পাঠানো যায় না। আমাদের কি করা হয়, ডিসি কে মনে করে একটা ব্যাটারি দিয়ে একটা ছোট সার্কিটের মধ্যে, কিন্তু মনে করে ভেবে দেখ এসি দিয়ে আমাদের কি করা হচ্ছে, সেই যেখানে পাওয়ার স্টেশন আছে সেখান থেকে আমাদের বাড়িতে কারেন্ট চলে আসছে। তাহলে লং ডিস্টেন্স ট্রাভেল, সেটার জন্য আমাদের কার দরকার না, সেটা হচ্ছে এসির দরকার। আরো একটা কথা, এসি ব্যবহার করলে আমাদের কিন্তু ট্রান্সমিশনের সময় পাওয়ার লসটাও খুব কম হয়। তাহলে এই তিনটে পারপাস সলভ করার জন্যই আমাদের কিন্তু এসিকে ব্যবহার করা হয়। অবশ্যই তোরা ভুলে যাবি, আমি নোট করিয়ে দেবো, আমি একবার নোট করিয়ে দিই কথাটা। সেটা চলে আসছে কি দেখ, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ এসি ওভার ডিসি। তাহলে চলে যাই, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ এসি, কার উপরেতে না, ওভার ডিসি। ওকে, তো তার পয়েন্টগুলো দুটো তিনটে ছোটখাটো লিখিয়ে দিই, যেটা তোদের সঙ্গে আমাদের আলোচনা করা হলো। 1 নম্বর পয়েন্ট তোদের কি আলোচনা করে নিলাম, এসি হচ্ছে কিন্তু লেস এক্সপেন্সিভ। সেটা আসছে কি দেখ, এসি ইজ লেস এক্সপেন্সিভ, মানে বানাতে তো আর খুবই কম খরচ হয়। 2 নম্বর পয়েন্ট কি, সেটা আসছে কি অ্যান্ড ইজি টু জেনারেট। হলো 2 নম্বর পয়েন্ট আমাদের এখান থেকে কি মাথায় রাখতে হয়, 2 নম্বর পয়েন্ট হচ্ছে এরকম ভাবে, এসি কে কিন্তু আমাদের লং ডিস্টেন্স ট্রান্সমিশনের কাছে ব্যবহার করা যায়। ওকে, এসি ক্যান বি ট্রান্সমিটেড অ্যাক্রস লং ডিস্টেন্স। এসি ক্যান বি ট্রান্সমিটেড কোথায় না, অ্যাক্রস লং ডিস্টেন্স। হলো 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি পাওয়ার লস ডিউরিং ট্রান্সমিশন ইজ ভেরি লেস। ওকে, তাহলে 3 নম্বর পয়েন্ট আমাদের এখান থেকে চলে আসছে কি, পাওয়ার লস কোথায়, ডিউরিং ট্রান্সমিশন ইজ ভেরি লেস। এই তিনটে পারপাসের জন্যই কিন্তু আমাদের এই এসি কে ডিসির থেকে বেশি করে ব্যবহার করা হয়। কিন্তু একটা গুরুত্বপূর্ণ ড্রব্যাকস আছে, সেই ড্রব্যাকটা কি, এসি কে কিন্তু কোথাও আমি স্টোর করে রাখতে পারি না। ওকে, যেহেতু আমরা ডিসি কে স্টোর করে রাখতে পারি, তো সেই একটা কিন্তু মস্ত বড় ডিসঅ্যাডভান্টেজ আছে। এছাড়াও আরো ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলোকে আমরা এই মুহূর্তে আমরা ডিসকাশন করব না, সেটাকে আমরা সময়ের সাথে সাথে কিন্তু আমরা ডিসকাশন করব। হলো, এরপরেতে আমাদের চলে যেতে হবে কি দেখ, যে এসির ক্ষেত্রে তো 1 মিনিট, আচ্ছা এই ঘটনাগুলো আমরা ডিসকাশন করলাম, আমি পরের থেকে কথাটা বলছি। প্রথম কথা এটাতে আসছি, কি দেখ, এসির তো আমরা দেখে নিলাম যে তার ফিক্সড ভ্যালু নেই, তার ভ্যালুটা কি হয় দেখলাম কি, একটা সার্টেন রেঞ্জের মধ্যে সে কমা বাড়া করে। কোথা থেকে, এই ম্যাক্সিমাম ভ্যালু আর এই মিনিমাম ভ্যালু, তার মধ্যে সে কি করে না, ওঠানো করে। তাহলে প্রথম পয়েন্ট, এটার ক্ষেত্রে অ্যানালিসিসের সময় কিরকম কথা বলছি দেখ, প্রথম পয়েন্ট এটাতে চলে আয়,
সেটা এরকম, দেখ এসি হ্যাজ নো ফিক্সড ভ্যালু। তাহলে দেখ যেহেতু এসির ফিক্সড ভ্যালু নেই, সেটা কি হয় না একটা রেঞ্জের মধ্যে সে কমা বাড়া করে। তাহলে আমাদের এখান থেকে ছবিটাতে দেখানোর সময়তে কি দেখিয়েছিলাম, দেখ এই বেসিক স্ট্রাকচার ছিল, এই দিকটাতে মনে করেন আমি অ্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে দেখলাম কি 0 থেকে 2π এর মধ্যে সে একবার বেড়েছে, আবার সে কি হয়েছে কমেছে, আবার উপরের দিকে উঠেছে। ওকে, তাহলে এটা 0, এখান থেকে 2π। দেখ তার ভ্যালু ফিক্স নেই, কমা বাড়া করছে। কোন রেঞ্জের মধ্যে কমা বাড়া করছে, এদিকে থেকে ম্যাক্সিমাম থেকে এদিকের এই মিনিমামটার মধ্যে, প্লাস আইএম থেকে মাইনাস আইএম এর মধ্যে। তাহলে আমরা এখান থেকে দেখলাম কি এর ভ্যালু কিন্তু ফিক্সড ভ্যালু নয়। দেখ ফিক্সড ভ্যালু থাকলে আমাদের অঙ্ক কষার ক্ষেত্রে বা অ্যানালিসিস করার ক্ষেত্রে কিন্তু আমাদের সুবিধা ছিল। যেহেতু এখানে ফিক্সড ভ্যালু নেই, আমাদের অঙ্কতে অ্যানালিসিস করতে গিয়ে আমরা একটু অসুবিধার সম্মুখীন হতে পারি। আচ্ছা, এখান থেকে এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা, সেই আই এমটাকে, সেটাকে আমাদের দুটো ভাবে বলা হয়। আই এমটাকে বলা হয় কি ম্যাক্সিমাম ভ্যালু, বা সেটার আরো একটা নাম আছে কি পিক ভ্যালু। পিক ভ্যালুকে আমাদের বলা হয় কি শীর্ষ মান বাংলাতে। ওকে, তাহলে দেখ এক্ষেত্রে যেহেতু এখান থেকে এর ফিক্সড ভ্যালু নেই, এর অ্যানালিসিস করতে অসুবিধা হবে, তো সেই পারপাসের জন্য আমাদের কি করা হয়েছে, এটাকে সিম্পলিফাই করা হয়েছে। সিম্পলিফাই কিভাবে করা হয়েছে, যে এর মানটা ম্যাক্সিমাম দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে তো পারি না, কারণ সময়ের সাথে পরিবর্তন হচ্ছে। ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করলেও আমাদের দেখতে একটা অসুবিধা, কারণ হঠাৎ করে তার অ্যানালিসিসের জন্য আমি কোন ভ্যালুটাকে নেব, এটা চাপের ব্যাপার হয়ে যাবে। সেই পারপাসের জন্য আমাদের দুটো জিনিসকে ব্যবহার করা হয়, মানে এসির অ্যানালিসিসটাকে সুবিধা করার জন্য। ওকে, তাহলে এখান থেকে আমাদের এটাও মাথায় রাখতে হবে কেন আমি দুটো ভ্যালুর কথায় গেলাম। সেটা হচ্ছে দুটো ভ্যালুটা এই জন্য দেওয়া হয়, সেটা হচ্ছে কি দেখতো টু সিম্পলিফাই, মানে ম্যাথমেটিক্যাল পারপাসটাকে সলভ করার জন্য, টু সিম্পলিফাই দ্য অ্যানালিসিস অফ এসি। দুটো টার্মকে ডিফাইন করা হয়েছে। কি কি দুটো টার্মকে ডিফাইন করা হয়েছে, এক নম্বর যে টার্মটার কথা আসা হয়েছে সেটা হচ্ছে কি অ্যাভারেজ ভ্যালু। সেটা অ্যাভারেজ ভ্যালু কার হতে পারে, আমাদের ভোল্টেজের হতে পারে, বা আমাদের কার হতে পারে, সেটা হতে পারে কি আমাদের কারেন্টেরও হতে পারে। ওকে, তাহলে আমাদের এখান থেকে যে দুটো টার্মটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি অ্যাভারেজ ভ্যালু। সেই অ্যাভারেজ ভ্যালুটার সময়তে আমাদের কি থাকে না, তার বাংলা নামটাও আমাদের মাথায় রাখতে হবে, সেটাকে বলা হয় কি প্রবাহের গড় মান। আরেকটা জিনিস যেটা এখান থেকে আমাদের করতে হয় সেটা হচ্ছে কি 2 নম্বর হচ্ছে কি দেখতো আরএমএস ভ্যালু। আরএমএস ভ্যালু ফুল ফর্ম আমরা সেই ক্লাস 10 থেকে 12 থেকে 11 থেকেই আমরা করেছি, সেটাকে বলা হয় কি রুট মিন স্কোয়ার। আচ্ছা, এর বাংলাটা কি, এর বাংলাটা হয় কি রুট মিন স্কোয়ারের বাংলা হয় কি আমাদের গড় বর্গের বর্গমূল। ওকে, তাহলে এটার বাংলাটাও আমাদের মাথায় রাখতে হবে, সেটা আসছে কি দেখতো গড় বর্গের বর্গমূল। হলো, এবারে তো প্রশ্ন আসছে আমাদের দুটো জিনিসকে কেন করতে গেলাম, এর পারপাস কি ছিল। অ্যাভারেজ ভ্যালুটার কথা দিয়ে আমি তখনই ডিফাইন করতে গেলাম, বা আমাদের সায়েন্টিস্টরা ভেবে দেখলো, দেখ কোনো সার্কিটকে আমি কিছুক্ষণের জন্য আমি মানে কোনো সোর্সকে কিছুক্ষণের জন্য একটা সার্কিটে কানেক্ট করে রেখেছি, সে কি করবে, সেখানে তো আমাদের কি করবে কি যে কিছুটা চার্জ ট্রান্সফার করবে। তো সে কতখানি চার্জ ট্রান্সফার করছে নির্দিষ্ট সময়ের মধ্যে, সেটাকে বোঝানোর সুবিধার্থে বা সেটাকে কি দিয়ে বোঝালে সহজ হবে, সেটা দিয়ে আমাদের আলোচনা করার জন্য আমাদের কি এসছে না অ্যাভারেজ ভ্যালুকে ডিফাইন করা হয়েছে। ওকে, আর কোনো একটা এসি সোর্সকে কিছুক্ষণ ধরে সার্কিটেতে কানেক্ট করে রাখলে সে কতটা হিট জেনারেট করছে সেটাকে বোঝানোর জন্য আমাদের কি ব্যবহার করা হয়েছে না আরএমএস ভ্যালু ব্যবহার করা হয়েছে। ওকে, তাহলে খুব সিম্পলিফাইড লাইনে এই ডিটেলস অনেক কথা আছে, আমাদের ওই ক্লাস 11-12 তার থেকে বেশি যাওয়ার দরকার নেই। আমাদের এখান থেকে দুটো কথা, এই এক নম্বরটা অ্যাভারেজটাকে কেন কথা করা হয়েছে না আমাদের হাউ মাচ চার্জ হ্যাজ বিন ট্রান্সফার্ড।
ওকে, হাউ মাচ চার্জ হ্যাজ বিন ট্রান্সফার্ড। তাহলে কোনো একটা নির্দিষ্ট সময়তে কতখানি চার্জ ট্রান্সফার হয়েছে সেটাকে বোঝানোর জন্য, কার সাথে কিরকম ভাবে বোঝাবো, তার ডিসি অ্যানালজি দিয়ে বোঝানোর জন্য। সেই টার্মে অত কঠিন যার টার্মে তোদের দিতে হবে না, তোরা সিম্পলিফাই লাইনে এটুকুনি মনে রাখ না, তাহলেই তোদের আসবে। তাহলে আমাদের কথা হলো কি, আমাদের অ্যাভারেজটাকে বলবো কিসের জন্য, যে আমাদের কোনো নির্দিষ্ট সময়তে কতখানি চার্জ ট্রান্সফার হয়েছে সেটাকে বোঝানোর জন্য আমি কাকে ব্যবহার করব, অ্যাভারেজ ভ্যালুকে ব্যবহার করব। তাই আমরা বললাম কি হাউ মাচ চার্জ হ্যাজ বিন ট্রান্সফার, সেটার জন্য তোদের চলে এলো কোন পয়েন্টটা, এই পয়েন্টটা। আর পরের কথাতে অর্থাৎ এই 2 নম্বরের পারপাসটার ক্ষেত্রে কার কথা না, কতখানি হিট জেনারেট হয়েছে, হাউ মাচ হিট হ্যাজ বিন জেনারেটেড। সেটা বোঝানোর জন্য আমাদের কাকে ব্যবহার করা হয় না, আরএমএস। তাহলে আমি তোদেরকে এখানে অ্যানালিসিসের সময় বলছিলাম যে নির্দিষ্ট টাইম, তো সেই নির্দিষ্ট টাইমটা কতখানি। জেনারেলি আমাদের নির্দিষ্ট টাইমটা নেওয়ার জন্য নেওয়া হয় সেটা হচ্ছে কি একটা টাইম পিরিয়ডের সময়কাল নেওয়া হয়। ওকে, একটা টাইম পিরিয়ডের সময়কাল নেওয়া হয়। সে তোর অ্যাভারেজ হতে দে, সে তোর হতে দে কি আমাদের কি বলে আরএমএস হতে দে। ওকে, তাহলে এখানেতে আমি যে বললাম যে ফিক্সড ইন্টারভাল অফ টাইমের কথাটা বলছি, সেই ফিক্সড ইন্টারভাল অফ টাইমের ব্যাপারটা কি, সেটা হচ্ছে এরকমই কথাটা, একটা পূর্ণ সময়কাল জুড়ে কতখানি আমাদের চার্জ ট্রান্সফার হচ্ছে বা কতখানি হিট জেনারেট হচ্ছে সেটাকে আমাদের অ্যানালিসিস করব। তাহলে আমাদের এখান থেকে যে একটা সময়ের কথা বলছিলাম, তাহলে সেই সময়টা কতখানি নেব, অ্যাভারেজ পার এমএস এর ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে সেটা নেব কি আমাদের পূর্ণ সময়কাল। তাহলে আমাদের এখান থেকে বলছে কি দেখ, জেনারেলি অ্যাভারেজ or RMS is defined for full time period. এবারে তো এখানটা থেকে একটুখানি টুইস্ট আছে বা একটুখানি আমাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ হতে একটু ভেবে নিতে হবে। সেটা হচ্ছে দেখ সার্কিটেতে আমাদের যখন এসি কে কানেক্ট করছি তার হিট জেনারেশন তুই কানেক্ট করা মাত্রই হতে থাকবে, হিট জেনারেশন কখনো জিরো হওয়ার পারপাস আসবে না। তুই যতক্ষণই কানেক্ট প্রোডাক্ট পূর্ণ সাইকেল কানেক্ট প্রোডাক্ট সেখানেতে হিট জেনারেট হয়ে যাবে। তাহলে হিট জেনারেশন কখনো জিরো হবে না, তাই এখানটা থেকে নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের চার্জ ট্রান্সফারের গল্প কিছু কিছু ক্ষেত্রে জিরো হয়ে যেতে পারে। কিরকম না দেখ, এই ছবিটাই দেখ, এদিকটাতে নিয়ে নিচ্ছি কাকে, ধরে নে আমাদের টাইমকে নিয়ে নিলাম, এদিকটাতে কাকে নিয়ে নে আমাদের কারেন্টকে। এসি সিম্পল সাইনোসয়েডাল এসি আমাদের এরকম। ওকে, এই সিম্পল সাইনোসয়েডাল এসি কে আমি এটাকে দেখে, এবারেতে আমাদের গল্পটা আসছে কিরকম দেখ, আমাদের এই তো জিরো, এটা আসছে টি, এখান থেকে কতখানি চার্জ ট্রান্সফার হচ্ছে। তো চার্জ কতখানি ট্রান্সফার হয়েছে সেটা দেখতে গেলে আমাদের কি দেখতে হয়, চার্জ। চার্জকে আমরা পাই কিরকম ভাবে দেখ, আই ইন্টু টাইম। এবার দেখ এখান থেকে কি আছে, আই ভার্সেস টাইম গ্রাফ আছে, তাহলে কারেন্ট ভার্সেস টাইম গ্রাফ, তাই না। তাহলে যদি আমাদের কারেন্ট ভার্সেস টাইম গ্রাফ থাকে, আর আমরা শিখেছি কি দুটো কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করে যখন থার্ড কোয়ান্টিটি পাওয়া যায় তখন কি করতে হয়, এরিয়া আন্ডার দ্য গ্রাফ নিতে হয়, তাই না। সেটাকেই তো আমরা বলি কি যে চার্জ। তাহলে যে কোনো দুটো কোয়ান্টিটির মাল্টিপ্লাই করে থার্ড কোয়ান্টিটি পাওয়া গেলে থার্ড কোয়ান্টিটিটাকে আমাদের গ্রাফ থেকে কিরকম ভাবে পাওয়া যায়, এরিয়া আন্ডার দ্য গ্রাফ করে। তাহলে এখানেতেও যদি আমাদের তাহলে এই পুরো সাইকেলের জন্য এখান থেকে দেখ আই আর টি কে মাল্টিপ্লাই করে চার্জ পাবো, তাহলে চার্জ বলতে আমাদের এখানেতে গ্রাফ থেকে কতখানি পেয়ে যাব, এরিয়া আন্ডার দ্য গ্রাফ, তাই না। এবারে তো প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে তুই দেখ তো পুরো টাইম পিরিয়ডের জন্য যদি তুই এরিয়া ক্যালকুলেট করিস দেখ এখানেতে যতটা উপরে গেছে ঠিক ততখানি নিচে এসছে, তাহলে এফেক্টিভ এরিয়া এখান থেকে হয়ে যাবে কতখানি, জিরো। তাহলে এখান থেকে দেখছি কি দেখ, ইফ উই টেক area for the full cycle, area for the full cycle,
ওকে, সেটা ইকুয়াল টু কত, 0। তাহলে সেখান থেকে আমাদের অ্যাভারেজের ভ্যালুতে পেয়ে গেলাম কতখানি, 0। তাহলে আমাদের সেটাকে অ্যাভারেজ ভ্যালু যদি 0 পেয়ে যায়, সেটাকে আর কি ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করতে অসুবিধা হয়ে যাবে। সেই জন্যে যদি আমাদের পুরো সাইকেলের জন্য অ্যাভারেজ ক্যালকুলেট করলে 0 চলে আসে, তখন আমরা কি করব, আমরা ট্রাই করব তাকে হাফ সাইকেলের জন্য বের করা। যদি হাফ সাইকেলে তো 0 চলে আসে, তখন আমরা তাকে কাজ করব কি কোয়ার্টার সাইকেলে বের করা। তাহলে যে জায়গা অবধি 0 হবে না, তাকে আমাকে ভাঙতে ভাঙতে আসতে হবে। প্রথমে ট্রাই করব পুরো সাইকেলে, যদি পুরোতে না হয় তাহলে হাফে, হাফে না হলে কোয়ার্টারে, কোয়ার্টারে না হলে 1/8। ওকে, তাহলে আমাদের এখান থেকে মাথায় রাখতে হবে ইফ উই টেক দ্য এরিয়া ফর ফুল সাইকেল, সেটা হলো কত, 0। তখন আমাদের কি করতে হবে, দেন উই নিড টু ফাইন্ড ইট কার জন্য, ফর t/2 পিরিয়ড। t/2 পিরিয়ড মানে নিশ্চয়ই বুঝতে পারছি অর্ধ সময়কালের জন্য বের করতে হবে। সেখানেতেও যদি 0 পেয়ে যায়, সেখানেতেও আমরা 0 পেতে পারি। কিরকম ঘটনার সময় দেখতো, যদি আমাদের এখান থেকে একটা, এটা কার কি ছিল, এটাকে আমরা বলেছিলাম কি সাইন ওয়েভ, তাই না? যদি আমাদের এখান থেকে নিয়ে নিই কাকে, দেখতো একটা কস ওয়েভ। কস ওয়েভের ক্ষেত্রেও কি হয়, সময়ের রেসপেক্টে সেটা পরিবর্তন হয়, তাহলে সেটাও আমাদের একটা এসি ওয়েভ হবে। কিন্তু কস ওয়েভের স্ট্রাকচারটা একবার মনে করে দেখ কিরকম হয়। সেটা স্টার্ট হয় কোথায়, এরকম উপরের দিক থেকে গিয়ে সে কি যায় এরকম হবে। এটা হয় গিয়ে তার কি না একটা পূর্ণ সাইকেল, তাই না? এটা হচ্ছে কি টি। তাহলে দেখ টি এর জন্য তো তোরা দেখতে পাচ্ছিস যতটা উপরের দিকে ততটা নিচে, সে তো 0 হবেই। তোরা যদি t/2 এর জন্য দেখিস, তাহলেও দেখবি সেখানটাতে সে 0 হয়ে যাচ্ছে। কিরকম কথা দেখতো, t/2 কোথায় আছে, এই জায়গাটাতে। দেখ এখানটাতেও নিচের দিকেতে যতখানি এরিয়া, তাই না, ঠিক ততখানি এরিয়া কোথায় আছে, উপরের জন্য। তাহলে এই ঘটনার ক্ষেত্রে কস ওয়েভের জন্য আমাদের কি হয়, ফর t/2 অলসো, অর্থাৎ অর্ধ সময়কালের জন্যও তার কি হয়ে যায়, নেট চার্জ ট্রান্সফার, সেটা ইকুয়াল টু হয়ে যায় কত, 0। তাহলে এখানটাতেও অ্যাভারেজের ভ্যালু কত চলে আসবে, 0। তাহলে এই পরিস্থিতিতে আমাদের কি করতে হবে, এই কস ওয়েভের ক্ষেত্রে আমাদের বের করার জন্য ট্রাই করতে হবে কি, দেন উই নিড টু ট্রাই ফর t/4 টাইম। ওকে, এইরকম ভাবে দেখতে হবে। কিন্তু যদি আমাদের সেটাকে আরএমএস ভ্যালুর কাহিনী থাকে, আরএমএস ভ্যালু কিন্তু সব সময়তেই আমাকে পুরো সাইকেলের জন্য ডিফাইন করতে হবে। সেখানেতে আমাদের কোনো অল্টারনেটিভ নেই, সেখানেতে কিন্তু আমাদের কোনো ভাবনা চিন্তা করার দরকার নেই। হলো কথা। এবারেতে আসছে কি, আমরা তোর কোনো একটা সাইন ওয়েভের জন্য অ্যাভারেজ ভ্যালুকে ক্যালকুলেট করে দেখবো কিরকম ভাবে আমাদের অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে হয়। হয়ে যাক তাহলে। তাহলে আমরা একটা জিনিসের জন্য অ্যাভারেজ আজকে ক্যালকুলেট করি, সেটা আসছে কার জন্য না, একটা সাইনোসাইডাল ওয়েভ আছে বা একটা সাইনোসাইডাল এসি আছে, সেটার অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করব। ওকে, তাহলে আমরা কার জন্য করছি, দেখ অ্যাভারেজ ভ্যালু মানে গড় মান, কার ক্ষেত্রে না, ফর আ সাইন ওয়েভ। তো সাইন ওয়েভের ক্ষেত্রে আমরা দেখে নিয়েছি কি, দেখ বেসিক ছবি, এই সাইন ওয়েভ আমরা একটু আগে আলোচনা করলাম কি, সেটা পুরো সাইকেলের জন্য 0 হয়, তাই তাকে আমাদের ট্রাই করবো কিরকম ভাবে না, হাফ সাইকেলের জন্য। আমি এখান থেকে পারপাস করে এদিকটা থেকে অ্যাঙ্গেল দিয়ে রাখলাম। তাহলে এটা ছিল কতখানি, 2π, এটা হবে কতখানি, পাই। তাহলে আমাকে এখান থেকে অ্যাঙ্গেলের টার্মে যদি রিপ্রেজেন্ট করি, এটাকে আমি কিরকম ভাবে লিখবো, I ইকুয়াল টু ম্যাক্সিমাম কারেন্ট ইনটু সাইন থিটা। ওকে, এর অ্যাভারেজ বের করবো। অ্যাভারেজ মানে আমরা কি জানি, টোটাল যে ভ্যালু, টোটাল ভ্যালুটাকে আমরা কিভাবে পাই, এরিয়া ক্যালকুলেট করে পাই, ডিভাইডেড বাই কতক্ষণ সময় ধরে আমি সেটাকে আলোচনা করছি, সেটাই অ্যাভারেজ। অ্যাভারেজ মানে কি, টোটাল কতখানি ভ্যালুটা আসছে ডিভাইডেড বাই নাম্বার অফ অকারেন্স, সেটাকেই তো আমরা অ্যাভারেজ শিখেছি। অ্যাভারেজ মানে কি, 5টা ভ্যালু থাকলে 5টা ভ্যালুকে যোগ করে 5 দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে এখানে তো সেই বেসিক প্রিন্সিপাল সেটাই। অ্যাভারেজ মানে কি, টোটাল যে ভ্যালুটা, টোটাল ভ্যালুটাকে আমরা পাবো কিরকম ভাবে, এরিয়া আন্ডার দ্য গ্রাফ করে, আর বাকি নিচে কি যতক্ষণ ধরে সেটাকে অকার হচ্ছে সেটার জন্য। তাহলে আমি এখান থেকে শিখলাম কি, এখান থেকে অ্যাভারেজ ডিফাইন করব কতক্ষণের জন্য না, হাফ টাইম পিরিয়ডের জন্য, কারণ হাফের ছাড়া তো আমাদের ফুলের করলে সেটা 0ই আসবে। তাহলে এখান থেকে অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে গেলে আমাদের কি করতে হবে, সেটা এরকম। দেখ
কতক্ষণ সময় ধরে বা কতক্ষণ পার্ট ধরে অ্যানালিসিস করছি, সেটা আসছে 0 থেকে পাই। তাহলে টোটাল নাম্বার অফ অকারেন্স সেটা কি থাকে, নিচে থাকে। আর ওপরেতে কি থাকে, টোটাল ভ্যালু। টোটাল ভ্যালু বলতে আমাদের এখান থেকে কি আসছে, এরিয়া। এখানে তো টোটাল ভ্যালু বলতে সেই ঘটনাটাই, এরিয়া বিটুইন কোথা থেকে না এই 0 থেকে পাই। এবার দেখ এখান থেকে এরিয়াটা ক্যালকুলেট করব কি করে। দেখ এরিয়া ক্যালকুলেট করার জন্য আমাদের কার সাহায্য নিতে হয়, ইন্টিগ্রেশনে। যদি সেটা আমাদের জানা স্ট্রাকচার হতো নো প্রবলেম, জানা স্ট্রাকচার হলে নো প্রবলেম, তো আমরা সেখান থেকে কি করতাম, সিম্পল আমাদের যে কি বলবো পরিমিতির নিয়ম আছে, সেই পরিমিতির নিয়মকে অ্যাপ্লাই করে আমরা ভ্যালু বের করে দিতাম। কিন্তু এটা অজানা স্ট্রাকচার, অজানা স্ট্রাকচার বের করতে গেলে কি করতে হয়, ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হয়। তাই ওপরের দিকের যে এরিয়াটা আসবে সেই এরিয়াটাকে আমি ক্যালকুলেট করব। দেখ কেমন ভাবে ক্যালকুলেট করি, সেটা হচ্ছে এরকম। দেখ এরিয়া কি না 0 থেকে পাই এর মধ্যে এরিয়া। এরিয়াটাকে ক্যালকুলেট করতে গেলে কি করব, ইন্টিগ্রেশন করব কার, আই এর কার রেসপেক্টে, এখান থেকে আমাদের এটা আসছে কি ডি থিটা। তাহলে দেখ এরিয়া মানে কি ওপরের দিকটা কার রেসপেক্টে, নিচের দিকে, তাহলে নিচের দিকটা ওপর ইনটু নিচে মাল্টিপ্লাই করব, মানে এখানে ছোট ছোট পার্ট নিয়ে মাল্টিপ্লাই করব, তাই এখান থেকে এটাতে আসে কি ডি থিটা। অ্যাকচুয়ালি আই ইনটু থিটা করলে হয়ে যেত যদি সেটা দুটোর ভ্যালু কনস্ট্যান্ট থাকতো, যেহেতু কনস্ট্যান্ট নয় তাই আমি করব কি আই ইনটু থিটা। কোথা থেকে কোথা না 0 থেকে পাই অবধি, কারণ আমাদের তো পুরো সাইকেল করলে এমনি সেটা 0 আসতো। তাহলে সেখান থেকে ইন্টিগ্রেশনটা লিখলে কত আসছে দেখতো, আই এর বদলে আমি লিখে দেবো কত, আই এম সাইন থিটা ইন্টু এখানটাতে পেয়ে গেলাম কত ডি থিটা। কোথা থেকে কোথা অবধি, 0 থেকে পাই অবধি। আমি সবাই কি জানি, আই এম কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে গেল। সাইন থিটার ইন্টিগ্রেশন কত হয় আমরা সেটাও শিখেছি, সেটা আছে কত দেখ, মাইনাস অফ কস থিটা। কোথা থেকে কোথা অবধি যাব, দেখ 0 থেকে পাই অবধি যাব। তাহলে নিশ্চয়ই এখান থেকে এবারে আমি ভ্যালুটা বসাতে পারবো। কিরকম ভ্যালু, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মানে এখান থেকে বসাচ্ছি কত, মাইনাস অফ কস পাই, মাইনাসে মাইনাসে প্লাস, এখানটাতে আসবে কত কস 0। কস 0 এর ভ্যালু 1, কস পাই এর ভ্যালু হচ্ছে কত -1। তাহলে এখানটাতে কত পাবো, -1 মিলে কত আসবে +1, আবার এখানটা থেকে +1, তাহলে দুটো মিলিয়ে কত আসবে 2। তাহলে আমি এখান থেকে লিখে দেবো কতখানি 2im। তাহলে আমি এখান থেকে যেটা পেয়ে গেলাম এরিয়া বিটুইন 0 টু পাই, সেটা পেয়ে গেলাম কতখানি 2im, নিচে কতখানি পেয়ে গেলাম পাই। তাহলে আমরা দেখে নিলাম কি অ্যাভারেজ ভ্যালু যেটা আসবে সেটা পেয়ে গেলাম কত 2im বাই পাই। মানে এটাকেই আমরা লিখতে পারবো কিরকম ভাবে, দেখতো 0.637 ইন্টু im হলো। তাহলে এই রকম ভাবে আমরা কি করতে পারবো, এই রকম ভাবে এর ক্যালকুলেশনটাকে আমরা দেখে নিতে পারবো। বোঝা গেল? তো আমাদেরকে এই পারপাসটা শিখতে হবে বা এই পারপাসটা আমাদেরকে দেখে নিতে হবে। এরপরেতে আমরা চলে যাব কাতে, আমাদের সিলেবাস অনুযায়ী যে কথাটা আসছে সেটা আসছে কি আরএমএস ভ্যালুকে ক্যালকুলেট করব। কার জন্য না সাইন ওয়েভের জন্য। আরএমএস ভ্যালুকে কেন ক্যালকুলেট করি সেটাও তোদের সাথে আলোচনা করে দেখে নেওয়া গেল। সেটা হলো এটার জন্যই যে আমাদের সার্কিটে কতখানি হিট জেনারেট হচ্ছে সেটাকে দেখবো বলে। তাহলে আমরা এবারে দেখে নেব আরএমএস ভ্যালু অফ এ সাইন। চল হেডিং নিয়ে নি, RMS value of a sine wave। স্ট্রাকচার ওই আগেরটাই আছে, আমাদের এখান থেকে আছে কি RMS, মানে আমাদের পুরো কথাটা আসছে কি দেখতো রুট, তারপরে তো আসছে কি মিন, তারপরে তো আসছে কি স্কোয়ার। ওকে, তার মানে এখানেতে প্রথমেতে থাকবে কি, এটাকে আমরা সবাই শিখেছি উল্টো দিক থেকে দেখতে হয়। কিরকম ভাবে দেখতে হয়, ফার্স্ট যেটা করতে হয় সেটা আসছে কি স্কোয়ার। কার স্কোয়ার করি না কারেন্টের স্কোয়ার করি, মানে যার অ্যাভারেজ আর কি বের করছি, অর্থাৎ এখান থেকে করতে হবে কি যে আইটা আছে তার স্কোয়ার করব। তারপরেতে তাকে করব কি, তারপরেতে তার মিন করব, মিন করব মানে কি তার অ্যাভারেজ করব। তারপরেতে তার করব কি, আর তারপরেতে করব হচ্ছে তার রুট করব। ওকে, তাহলে এটাকে আমাদের দেখতে গেলে কি দেখছি দেখতো, প্রথমেতে স্কোয়ার করে দে, ঠিক আছে। তাহলে আই এর যদি আমি স্কোয়ার করে দিই, মানে আই স্কোয়ার করে দিই, তার ভ্যালুটা কত পেয়ে যাব, আই এম স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। কেননা আমাদের কি ছিল, আই ইকুয়াল টু ছিল হচ্ছে তো দেখ না আই এম সাইন থিটা। তাহলে প্রথমেতে আমি করলাম কি স্কোয়ার করলাম, করে করব কি এর অ্যাভারেজ করব।
অ্যাভারেজ কতক্ষণের জন্য করব? পুরো সাইকেলের জন্য, কেননা আরএমএস আমাদের সবসময় পুরো সাইকেলে ডিফাইন করতে হয়, তার জিরো হওয়ারও চান্স নেই। পুরো সাইকেল মানে এখান থেকে কত পেয়ে যাব না 2 পাই, তাহলে মানে কেননা আমরা তোদের তো দেখিয়ে নিয়েছি পুরো সাইকেল মানে কত হয় 0 থেকে 2 পাই, তাহলে এটাকে ডিভাইড করব কাকে দিয়ে? 2 পাই দিয়ে। ওপরটাতে কি থাকবে? অ্যাভারেজ। অ্যাভারেজ মানে কতখানি? ইন্টিগ্রেশন, কোথা থেকে কোথার ইন্টিগ্রেশন? 0 থেকে 2 পাই এর ইন্টিগ্রেশন। এখানে কোয়ান্টিটিটা কত যাবে? আই এম স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডি থিটা, তাই তো? তাহলে এবারে তো আমাদের কাজ কি আছে? ওপরের ওই আই এম স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডি থিটার ভ্যালুটা ইন্টিগ্রেশনের কত হয় সেটাকে দেখে নে। চল একবার দেখে নি কিরকম করছি দেখ। 0 to 2 পাই, আচ্ছা লিমিটটা আমি একটু পরে বসিয়ে দিচ্ছি, অসুবিধার তো কিছু কারণ নেই। আই এম স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডি থিটা, আই এম স্কোয়ারটা কি আছে? কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে গেল। এখানটাতে পাচ্ছি কত? সাইন স্কোয়ার থিটা ডি থিটা। এবার দেখ সাইন স্কোয়ার থিটা ডাইরেক্ট ইন্টিগ্রেশন হয় না, সেটাকে করতে হয় কি? কসের টার্মে রিপ্রেজেন্ট করতে হয়, তাই আমরা ভেতরটাতে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, করলে কত পেয়ে যাচ্ছে দেখ? 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা। এবার দেখ আমরা সবাই জানি 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা মানে কত হয়? আমরা সবাই শিখেছি, সেটাকে রেখে কতখানি? 1 মাইনাস কস অফ 2 থিটা। ওকে, তাহলে এই পুরো টার্মটার আমাকে করতে হবে কি? ইন্টিগ্রেশন করতে হবে, তাই তো? ইনটু ডি থিটা। তাহলে এটার পুরোটার ইন্টিগ্রেশন করলে আমাদের কত পেয়ে যাই দেখ? আই এম স্কোয়ার বাই 2। 1 এর ইন্টিগ্রেশন করলে কত আসে? থিটা। cos 2 থিটার ইন্টিগ্রেশন করলে কত পেয়ে যাই? আমরা পেয়ে যাই হচ্ছে sin 2 থিটা বাই 2। ইন্টিগ্রেশনের লিমিট কোথায় বসাবো? 0 থেকে 2 পাই। তাহলে দেখ যদি আমরা এটার ইন্টিগ্রেশন করি, ভ্যালুটার লিমিটটাকে তোরা বসাবি, বসালে তোরা যে জিনিসটা পাবি সেটা আসছে কত? আই এম স্কোয়ার বাই 2 ইন্টু 2 পাই। তাহলে দেখ এখান থেকে যে অ্যাভারেজটা পাবি সেটা এখান থেকে ভ্যালুটা বসিয়ে দিলি, আই এম স্কোয়ার বাই 2 ইন্টু 2 পাই, নিচে কত ছিল? আরও একটা 2 পাই। তাহলে 2 পাই 2 পাই কেটে গেলে তোরা এখান থেকে ভ্যালুটা কত পেয়ে গেলি? আই এম স্কোয়ার বাই 2। কিন্তু দেখ তাহলে আমরা প্রথমেতে করলাম কি? এখানে থেকে যে পারপাস শিখেছিলাম, 1 নম্বর স্কোয়ার, 2 নম্বর করলাম কি? অ্যাভারেজ, তারপরেতে করতে হবে কি? রুট। তাহলে যদি আমাদের সেখান থেকে এবারে 3 নম্বর পারপাসটাতে রুট করে দিই, কার রুট করে দিই? এই অ্যাভারেজটার, অর্থাৎ স্কোয়ারের অ্যাভারেজটার, তাহলে তার রুট করলে কত পাবো? আই এম স্কোয়ার বাই 2, মানে সেখান থেকে ভ্যালুটা পেয়ে যাবো কতখানি? আই এম বাই রুট 2। তাহলে সাইন ওয়েভের আমাদের আরএমএস এর ভ্যালু কত পেয়ে যাব না? আই এম বাই রুট 2। ওকে, তাহলে এই হয়ে গেল কি আমাদের এখান থেকে কথা। ওকে, তাহলে এই রকম ভাবে আমরা আরএমএস ভ্যালুকে ক্যালকুলেট করব। তো তোদের কাছে পুরো জিনিসটাই ডিসকাশন করা রইলো, তোরা সেই জিনিসটাকে দেখিস। আশা করব তোরা ঘটনাগুলোকে এনজয় করছিস। আর তোদের কারো একবার মনে করিয়ে দিই, আমাদের এই যে আমরা ফ্রি কোর্সের বহরটা নিয়ে এসেছিলাম তোদের কাছে, সেটা তোদের কাছে আশা করি সবার বন্ধুদের কাছে তোরা পৌঁছে দিচ্ছিস, তোরা আরো পৌঁছে দিতে থাকবি, এই আশা রেখে আমি আজকে তোদের সাথে বাই বাই।